Hello everyone, welcome to English with Mannav. In today's video, we are going to discuss The Good Morrow by John Donne. So let's get started. প্রথমে একটা কথা বলে দিতে চাই, ভিডিওটা একটু লম্বা হবে কারণ সবকিছু বিস্তারিতভাবে বলবো যাতে করে তোমরা ভিডিওটা দেখেই কোশ্চেন অ্যান্সার করতে পারো। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমেই কবি জন ডান সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। জন ডান 1572 অর্থাৎ 1572 সালে জন্মগ্রহণ করেন এবং 1631 সালে মৃত্যুবরণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট এবং তাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। এখন প্রশ্ন হতে পারে, মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? সহজ ভাষায় বললে মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো এমন এক ধরনের কবিতা যেখানে গভীর চিন্তা, ডিপ থট, দর্শন, যুক্তি, স্পিরিচুয়ালিটি এবং কনসেপ্টের মাধ্যমে কোনো বিষয় ব্যাখ্যা করা হয়। যদি আমরা একটু অন্যভাবে বলতে যাই, এই ধরনের কবিতা শুধু আবেগের কথা বলে না, বরং আমাদের ভাবতেও শেখায়। তাই মেটাফিজিক্যাল কবিতা বুঝতে হলে শুধু ভাষা জানলেই হয় না, এর ভেতরের ভাব ও দর্শনও বুঝতে হয়। জন ডান এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি। তার কবিতাগুলোতে প্রেম, জীবন, ধর্ম এবং আত্মা সম্পর্কে গভীর দার্শনিক চিন্তা প্রকাশ পেয়েছে। এবার আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। দ্য গুড মরো জন ডানের অন্যতম শ্রেষ্ঠ মেটাফিজিক্যাল লাভ পোয়েম। কবিতাটি প্রকাশিত হয় 1633 অর্থাৎ 1633 সালে। কবির মৃত্যুর 2 বছর পরে সংস অ্যান্ড সনেটস কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয় কবিতাটি। এখন প্রশ্ন হলো, কবিতার নাম দ্য গুড মরো কেন? আমরা জানি গুড মরো একটি পুরনো ইংরেজি সম্ভাষণ যার অর্থ গুড মর্নিং বা সুপ্রভাত। কিন্তু এই কবিতায় এর অর্থ শুধু সুপ্রভাত নয়, এখানে গুড মরো বলতে বোঝানো হয়েছে একটি নতুন জাগরণ, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা পাওয়ার পর প্রেমিক প্রেমিকার জীবনে যেন একটি নতুন সকাল শুরু হয়েছে। তারা উপলব্ধি করে এর আগে তারা সত্যিকারের ভালোবাসা কি তা জানত না। তাই তাদের আগের জীবন ছিল অনেকটা অসম্পূর্ণ এবং অর্থহীন। এই কারণেই দ্য গুড মরো শুধু একটি প্রেমের কবিতা নয়, এই কবিতায় আমরা দেখতে পারবো ট্রু লাভ, স্পিরিচুয়াল লাভ এবং ইটারনাল লাভের একটি অসাধারণ প্রকাশ। এবার আমরা কবিতাটির একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। একটু আগে আমরা বললাম যে মেটাফিজিক্যাল কবিতায় কনসেপ্টের ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, কনসেপ্ট কি? সহজ ভাষায় বললে কনসেপ্ট হলো এমন একটি এক্সটেন্ডেড কম্প্যারিজন বা দীর্ঘ উপমা যেখানে কবি এমন দুটি জিনিসের মধ্যে তুলনা করেন যেগুলোর মধ্যে সাধারণভাবে কোনো মিল খুঁজে পাওয়া যায় না, কিন্তু কবির ব্যাখ্যা শুনলে সেই তুলনাটি খুবই অর্থবহ এবং যৌক্তিক মনে হয়। এটি মেটাফিজিক্যাল পোয়েট্রি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর জন ডান তার কবিতায় কনসেপ্ট ব্যবহারের জন্য বিশেষভাবে বিখ্যাত। দ্য গুড মরো কবিতায় জন ডান কিভাবে কনসেপ্ট ব্যবহার করেছেন? কবিতায় দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তিনি প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে পুরো পৃথিবীর সঙ্গে তুলনা করেছেন। এখন তোমরাই বলো, ভালোবাসার সাথে কি পৃথিবীর তুলনা হয়? বাহ্যিক দিক থেকে মনে হতে পারে এটা অসম্ভব, কিন্তু কবি সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন। কবি বলতে চান, অন্য মানুষ নতুন দেশ আবিষ্কার করুক বা পৃথিবীর মানচিত্র নিয়ে গবেষণা করুক, এসবের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। অর্থাৎ প্রেমিক প্রেমিকা এসবের প্রতি তোয়াক্কা করে না, কারণ তাদের কাছে একে অপরই একটি সম্পূর্ণ পৃথিবী। অর্থাৎ প্রেমিকের পৃথিবী হলো তার প্রিয়তমা, আর তার প্রিয়তমার পৃথিবী হলো তার প্রেমিক। এরপর তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি আরেকটি অসাধারণ কনসেপ্ট ব্যবহার করেছেন। তিনি প্রেমিক প্রেমিকার মুখকে দুটি হেমিস্ফার অর্থ হচ্ছে দুটি অর্ধগোলক এর সাথে তুলনা করেছেন। তবে এই পৃথিবীর মতো সেখানে উত্তর দক্ষিণ, শীত গরম বা কোনো অসম্পূর্ণতা নেই, কারণ তাদের ভালোবাসা সম্পূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং নিখুঁত।
সবশেষে কবি বলেন, যদি দুজন মানুষের ভালোবাসা সমান, আন্তরিক এবং সত্য হয়, তাহলে সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না। অর্থাৎ সত্যিকারের ভালোবাসা অমর হয়। এবার চলো কবিতাটি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ব্যাখ্যা করি। আমরা প্রথম স্ট্যাঞ্জা এর ব্যাখ্যায় চলে আসি। কবিতার শুরুতেই জন ডান একটি খুবই চমৎকার প্রশ্ন করেন। তিনি তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে বলেন, সত্যিকারের ভালোবাসা পাওয়ার আগে আমরা কি করতাম? এটি আসলে উত্তর জানার জন্য প্রশ্ন করেননি কবি। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ভালোবাসা পাওয়ার আগের জীবন ছিল অসম্পূর্ণ এবং অর্থহীন। এরপর কবি বলেন, হয়তো তখন তারা শিশুর মতো জীবন কাটিয়েছেন, অর্থাৎ তাদের চিন্তাভাবনা ছিল অপরিণত এবং তারা সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝতে পারেননি। এরপর তিনি বলেন, হয়তো তারা সেভেন স্লিপার্সের মতো ঘুমিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, সেভেন স্লিপার্স কারা? সেভেন স্লিপার্স হলো একটি বিখ্যাত খ্রিস্টিয়ান লিজেন্ড। এই কাহিনী অনুযায়ী 7 জন যুবক ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে তারা প্রায় 200 বছরেরও বেশি সময় ঘুমিয়েছিল। পরে তারা জেগে ওঠে এবং একটি সম্পূর্ণ পৃথিবী দেখতে পায়। অর্থাৎ তারা 200 বছর পরে জেগে একটা নতুন পৃথিবী দেখতে পায়। জন ডান এই কিংবদন্তিকে প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। তিনি বলতে চেয়েছেন, সত্যিকারের ভালোবাসা পাওয়ার আগে প্রেমিক প্রেমিকা যেন ঘুমন্ত অবস্থায় ছিল, আর প্রকৃত ভালোবাসা পাওয়ার পরই তাদের জীবনে নতুন জাগরণ এসেছে। এরপর কবি বলেন, আগে যদি তারা কোনো সৌন্দর্য বা কোনো মানুষকে ভালোবেসেও থাকে, তবে সেটি ছিল শুধু প্রকৃত ভালোবাসার ছায়া, কারণ তখন তারা আসল ভালোবাসার স্বাদ পায়নি। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জাতে জন ডান আমাদের বোঝাতে চান যে ট্রু লাভ মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। প্রকৃত ভালোবাসা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়, নতুনভাবে পৃথিবীকে দেখতে শেখায় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। তাই কবিতার শুরুতেই তিনি অতীত ও বর্তমানের একটি সুন্দর তুলনা করেছেন। অতীতের জীবন ছিল অন্ধকার, অপরিণত এবং ঘুমন্ত, আর সত্যিকারের ভালোবাসা পাওয়ার পর তাদের জীবন হয়ে উঠেছে আলোকিত, পরিপূর্ণ এবং জাগ্রত। এটাই হলো প্রথম স্ট্যাঞ্জা এর মূল বক্তব্য। এবার আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জা এর ব্যাখ্যায় আসি। প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলেছিলেন, সত্যিকারের ভালোবাসা তাদের জীবনে নতুন জাগরণ এনে দিয়েছে। আর এই দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তিনি সেই ভালোবাসার গভীরতা আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কবি বলেন, এখন তারা একে অপরের আত্মাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। তাদের ভালোবাসার মধ্যে আর কোনো ভয়, সন্দেহ বা স্বার্থপরতা নেই, বরং তাদের সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, আন্তরিকতা এবং আত্মিক বন্ধনের উপর। এরপর কবি বলেন, লেটস সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান, লেট ম্যাপস টু আদার্স ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শন। এখন প্রশ্ন হলো, এখানে সি ডিসকভারার্স বলতে কাদের বোঝানো হয়েছে? সি ডিসকভারার্স বলতে সেই সব নাবিক ও অভিযাত্রীদের বোঝানো হয়েছে যারা সমুদ্র পথে নতুন নতুন দেশ, মহাদেশ আবিষ্কার করতেন। জন ডানের সময় ছিল এজ অব ডিসকভারি, অর্থাৎ তখন মানুষ নতুন নতুন জায়গা আবিষ্কার করত। তোমরা নিশ্চয়ই ক্রিস্টোফার কলম্বাস ও ভাস্কো ডা গামা এর নাম শুনে থাকবে। তারা কি করত? নতুন দেশ আবিষ্কার করত। কলম্বাস কি করেছিলেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন। সেই প্রেক্ষাপটই কবি এখানে উল্লেখ করেছেন। কবি বলেন, তারা নতুন পৃথিবী আবিষ্কার করুক, নতুন মানচিত্র তৈরি করুক, এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কেন? কারণ আমাদের কাছে একে অপরই একটি সম্পূর্ণ পৃথিবী। এই কারণেই কবি বলেন, লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইজ হাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। অর্থাৎ প্রেমিকের পৃথিবী হলো তার প্রিয়তমা, আর প্রিয়তমার পৃথিবী হলো তার প্রেমিক। তাদের কাছে বাইরের পৃথিবীর চেয়ে নিজেদের ভালোবাসার জগৎ অনেক বেশি মূল্যবান। এখানে জন ডান একটি অসাধারণ কনসেপ্ট ব্যবহার করেছেন। তিনি প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে পুরো পৃথিবীর সঙ্গে তুলনা করেছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন,
সত্যিকারের ভালোবাসা থাকলে বাইরের পৃথিবীর কিছুই আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তাই দ্বিতীয় স্ট্যাঞ্জার মূল বক্তব্য হলো, প্রকৃত ভালোবাসা মানুষকে এমন এক আত্মিক বন্ধনে আবদ্ধ করে যেখানে একজনের মধ্যেই অন্যজন নিজের পুরো পৃথিবী খুঁজে পায়। এটাই হলো দ্বিতীয় স্ট্যাঞ্জার মূল ভাব। এবার আমরা তৃতীয় এবং সর্বশেষ স্ট্যাঞ্জার ব্যাখ্যায় চলে আসি। এই স্ট্যাঞ্জাতে জন ডান দেখাতে চেয়েছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো নষ্ট হয় না। যদি দুইজন মানুষের ভালোবাসা সমান, আন্তরিক এবং বিশ্বস্ত হয়, তাহলে সেই ভালোবাসা চিরস্থায়ী হতে পারে। প্রথমেই কবি বলেন, প্রেমিক এবং প্রেমিকা একে অপরের চোখে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এখানে শুধু বাইরের চেহারা বোঝানো হয়নি, কবি বোঝাতে চেয়েছেন তাদের মন, হৃদয় এবং আত্মা এতটাই এক হয়ে গেছে যে একজনের মধ্যে অন্যজন নিজেকেই খুঁজে পান। তাদের মধ্যে আর কোনো দূরত্ব বা বিচ্ছিন্নতা নেই। এরপর কবি বলেন, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফার্স। হেমিস্ফার বলতে কি বোঝায়? হেমিস্ফার অর্থ হলো অর্ধ গোলক। পৃথিবী যেমন উত্তর ও দক্ষিণ দুটি অর্ধ গোলকে বিভক্ত, ঠিক তেমনি কবি প্রেমিক ও প্রেমিকাকে দুটি হেমিস্ফার এর সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাস্তব পৃথিবীর এক অংশে যখন দিন হয়, অন্য অংশে তখন রাত। কোথাও প্রচণ্ড শীত, আবার কোথাও প্রচণ্ড গরম। অর্থাৎ পৃথিবীতে অনেক অসম্পূর্ণতা রয়েছে, কিন্তু প্রেমিক প্রেমিকার ভালোবাসার পৃথিবীতে এমন কোনো অসম্পূর্ণতা নেই। সেখানে কোনো শীতলতা নেই, কোনো ভয় নেই, কোনো বিচ্ছেদ নেই। তাদের ভালোবাসা সম্পূর্ণ এবং পরিপূর্ণ। এরপর কবি কবিতার সবচেয়ে বিখ্যাত ধারণাটি তুলে ধরেন। তিনি বলেন, যদি দুইজন মানুষ সমানভাবে ভালোবাসে এবং কেউ কারোর প্রতি অবিশ্বস্ত না হয়, তাহলে সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না। অর্থাৎ সত্যিকারের ভালোবাসার কোনো মৃত্যু নেই। এটি সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয় এবং এটি চিরকাল বেঁচে থাকে। এইভাবে জন ডান কবিতার শেষে দেখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এটি দুটি আত্মার এমন এক মিলন যা সময়, দূরত্ব কিংবা মৃত্যুকেও অতিক্রম করতে পারে। তাই তৃতীয় স্ট্যাঞ্জার মূল বক্তব্য হলো, যেখানে ভালোবাসা সমান, আন্তরিক এবং বিশ্বস্ত, সেখানে সেই ভালোবাসা অমর এবং চিরন্তন। এতক্ষণে আমরা কবিতার প্রতিটি স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করেছি। এবার পুরো কবিতার সামারি একসঙ্গে বুঝে নেওয়া যাক, চলো। এই কবিতায় জন ডান প্রকৃত ভালোবাসার একটি নতুন ধারণা তুলে ধরেছেন। কবির মতে সত্যিকারের ভালোবাসা শুধু আবেগ বা শারীরিক আকর্ষণের উপর নির্ভরশীল নয়, এটি দুটি আত্মার গভীর মিলন। কবিতার শুরুতেই কবি অতীতের জীবনের দিকে ফিরে তাকান। তিনি ভাবেন প্রকৃত ভালোবাসা পাওয়ার আগে তাদের জীবন কেমন ছিল। তার মনে হয় তখনকার জীবন ছিল অপরিণত এবং অর্থহীন। তারা যেন ঘুমিয়েছিলেন এবং প্রকৃত ভালোবাসা পাওয়ার পরই প্রথমবারের মতো জেগে উঠেছেন। তাই কবিতার নাম দ্য গুড মরো, অর্থাৎ একটি নতুন জাগরণ। এরপর কবি বলেন, সত্যিকারের ভালোবাসা পাওয়ার পর তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। আগে বাইরের পৃথিবীর নানা আকর্ষণ তাদের টানত, কিন্তু এখন আর সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই, কারণ তারা একে অপরের মধ্যেই একটি সম্পূর্ণ পৃথিবী খুঁজে পেয়েছেন। এই বিষয়টি বোঝানোর জন্য কবি সি ডিসকভারার্স এর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, অন্যরা নতুন দেশ আবিষ্কার করুক বা নতুন মানচিত্র তৈরি করুক, কিন্তু তাদের কাছে এসবের কোনো মূল্য নেই, কারণ তাদের কাছে সবচেয়ে বড় আবিষ্কার হলো একে অপরকে খুঁজে পাওয়া। এরপর কবি প্রেমিক প্রেমিকাকে দুটি হেমিস্ফারের সঙ্গে তুলনা করেন। তবে এই পৃথিবীর মতো তাদের সম্পর্কে কোনো অসম্পূর্ণতা নেই। তাদের ভালোবাসায় নেই কোনো ভয়, নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো স্বার্থপরতা। বরং তাদের সম্পর্ক গড়ে উঠেছে বিশ্বাস, সমতা এবং আত্মিক বন্ধনের উপর। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি মনে করেন, যদি দুজন মানুষ সমানভাবে একে অপরকে ভালোবাসে এবং তাদের ভালোবাসা সত্য ও আন্তরিক হয়, তাহলে সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না। অর্থাৎ ট্রু লাভ ইজ ইমর্টাল। সুতরাং
দ্য গুড মরো শুধু একটি প্রেমের কবিতা নয়, এটি এমন একটি কবিতা যেখানে জন ডান দেখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা মানুষকে নতুন জীবন, নতুন উপলব্ধি এবং আত্মিক পরিপূর্ণতা দেয়, আর এই ভালোবাসাই মানুষকে চিরন্তন সুখের অনুভূতি দেয়। এতক্ষণ আমরা পুরো কবিতাটি আলোচনা করেছি। এবার কয়েকটা থিম সম্পর্কে জেনে নেওয়া যাক। কবিতার মেজর কয়েকটি থিম হচ্ছে ট্রু লাভ, প্রকৃত ভালোবাসা; স্পিরিচুয়াল লাভ, আত্মিক ভালোবাসা; ইউনিটি অ্যান্ড ওয়াননেস, কবি দেখিয়েছেন প্রকৃত ভালোবাসায় প্রেমিক প্রেমিকা আলাদা দুটি বিষয় নয়, তারা যেন এক আত্মা, এক পৃথিবীতে পরিণত হয়েছেন। তাই ঐক্যই কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ ভাব। আশা করি আজকের আলোচনা থেকে দ্য গুড মরো কবিতাটি আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইংলিশ উইথ মান্নাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।